টপিকটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং আর এরপরে আরেকটা টপিক থাকবে সেটা হচ্ছে মাল্টিপল অ্যাক্সেস। এসি ছাড়ার জন্য বলে আসছেন পিছনে এসিটা ছাড়ার জন্য কিসে বলছেন আমাদের আসবে মাল্টিপল অ্যাক্সেস, অর্থাৎ পরশুদিন আমাদের টার্গেট হচ্ছে সিলেবাস শেষ করতে। পরশুদিন না, মানে নেক্সট ক্লাসে, নেক্সট সোমবার দিন ক্লাসে। দেখেন যে আমরা অলরেডি মাল্টিপ্লেক্সিং পড়া শুরু করছি। আমি গত দিনের ক্লাসটা একটু আরেকবার দেখেন যে মাল্টিপ্লেক্সিং হচ্ছে মানে একাধিক মনোযোগের সিগন্যালকে একসাথে পাঠানোর জন্য যে মনোযোগ যে টেকনিক সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। অর্থাৎ এখানে n সংখ্যক ইনপুট লাইন আছে, মানে n সংখ্যক মডুলেটেড সিগন্যাল আছে, এদেরকে একসাথে পাঠানোর জন্য আমাদের যে আমরা টেকনিকটা ইউজ করব সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। আর এইভাবে আমরা একসাথে একাধিক মডুলেটেড সিগন্যালকে পাঠাবো মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে। আচ্ছা, তো এখন আমরা প্রথমে যে মাল্টিপ্লেক্সিং টেকনিকটা নিয়ে দেখছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এবং ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি সাপেক্ষে বিভিন্ন মডুলেটেড সিগন্যালকে পৃথক করা হয়। ফ্রিকোয়েন্সি সাপেক্ষে আমাদের সাপেক্ষে আমাদের চ্যানেলগুলোকে পৃথক করা হয়। হ্যাঁ, দেখেন যে এটা হচ্ছে একটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। হ্যাঁ, এবার আমাদের ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পৃথক। হ্যাঁ, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পৃথক, তার কারণে আমাদের চ্যানেলগুলোর মধ্যে একসাথে একাধিক চ্যানেলকে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে ট্রান্সমিট করা হচ্ছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত স্টাডি করা হয়েছে, তাই না? এই আমাদের এই এফডিএম এর উদাহরণ শব্দ দেখি, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা আরেক ধরনের অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক, যেখানে আমাদের ওয়েভলেন্থের সাপেক্ষে আমাদের চ্যানেলগুলোকে পৃথক করা হয়। মানে এর আগে আমরা দেখলাম যে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে চ্যানেলগুলো আলাদা, আর ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে মানে WDM এর ক্ষেত্রে ওয়েভলেন্থ অর্থাৎ ল্যাম্বডার সাপেক্ষে আমাদের চ্যানেলগুলোকে আলাদা করা হবে। যে ল্যাম্বডা 1 প্রথম চ্যানেল, ল্যাম্বডা 2 তৃতীয় চ্যানেল, ল্যাম্বডা 3 থার্ড চ্যানেল। অর্থাৎ আমাদের চ্যানেলগুলো হচ্ছে ল্যাম্বডা অর্থাৎ ওয়েভলেন্থ হিসেবে পৃথক। মানে ওয়েভলেন্থের বিষয়টা কি, যে ওয়েভলেন্থ হচ্ছে যে আমাদের একটা সিগন্যালের একটা পিরিয়ড, একটা টাইম পিরিয়ড কমপ্লিট বা একটা সাইকেল কমপ্লিট হতে যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তো এই তরঙ্গ দৈর্ঘ্যের সাপেক্ষে বা ওয়েভলেন্থের সাপেক্ষে যে মাল্টিপ্লেক্সিং সেটা হচ্ছে WDM। তো এই WDM বা ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং ব্যবহার করা হয় ফাইবার অপটিক কেবলের ট্রান্সমিশনের কাজে। আচ্ছা, এখন টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং নিয়ে আমরা বিস্তারিত দেখব যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি এবং এটা কিভাবে কাজ করে। আমরা দেখব যে ফ্রিকোয়েন্সি সাপেক্ষে চ্যানেলগুলোকে ভাগ করতে পারি, ওয়েভলেন্থের সাপেক্ষে চ্যানেল ভাগ করতে পারি। এখন দেখো যে সময় সাপেক্ষে ভাগ করা। তো এটা মূলত বেসিক্যালি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং হচ্ছে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক, অর্থাৎ ডিজিটাল সিগন্যালকে পাঠানোর জন্য। আগে যেটা টেকনিক হলো অ্যানালগ সিগন্যালকে পাঠানোর জন্য, ঠিক আছে? আগে যেটা টেকনিক অর্থাৎ FDM আর WDM, সেটা হচ্ছে অ্যানালগ মডুলেশন টেকনিককে মডুলেটেড সিগন্যালকে পাঠানোর জন্য হচ্ছে ব্যবহার করা হয় মাল্টিপ্লেক্সিং। আর এটা ডিজিটাল সিগন্যালকে পাঠানোর জন্য, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ডিজিটাল সিগন্যালকে পাঠানোর জন্য ব্যবহার করা হয়। The time division multiplexing is a digital process that allows several connections to share the high bandwidth of a link instead of sharing a portion of the bandwidth, as in FDM. তো আমরা FDM এর ক্ষেত্রে দেখি যে ফ্রিকোয়েন্সি বা ব্যান্ডউইথ শেয়ার করে, আর TDM এর ক্ষেত্রে টাইম শেয়ার করা হবে। যেমন হচ্ছে এখানে উদাহরণস্বরূপ চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3, চ্যানেল 4, মানে চারটা ট্রান্সমিটিং ডিভাইস আছে এবং ডিভাইসগুলো হচ্ছে সময়ের সাপেক্ষে পৃথক। ডিভাইসগুলো সময়ের সাপেক্ষে, যেমন প্রথমে এই চ্যানেলটা যাচ্ছে, এরপর এইটা, তারপর এইটা, তারপর এটা, অর্থাৎ 1 2 3 4 এরা পর পর অর্থাৎ সময়ের সাপেক্ষে পৃথক হয়ে ট্রান্সমিট হচ্ছে। হ্যাঁ, মানে আমরা যে একাধিক ব্যবহারকারী বা
যে ডিভাইস তাদেরকে আমরা সময়ের সাপেক্ষে পৃথক রাখবো আর কি। এটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আচ্ছা, সিনক্রোনাস টিডিএম। সিনক্রোনাস টিডিএম কি? দেখেন যে আমাদের টিডিএম বা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং দুই প্রকারের। একটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল। তো দেখেন যে সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে আমাদের দেখতে পাই যে each input connection has an allotment in the output even if it is not sending data। দেখেন সিনক্রোনাস টিডিএম মানে হচ্ছে রিসিভার এবং সেন্ডার দুইটা ইন হচ্ছে সিনক্রোনাইজ থাকবে, ঠিক আছে, সময় সাপেক্ষে রিসিভিং এবং সেন্ডিং দুটো ইন সিনক্রোনাইজ থাকবে। এবং এই ক্ষেত্রে আমাদের দেখেন যে আমাদের এটা হচ্ছে মাল্টিপ্লেক্সার মার্কস, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটা ইনপুট লিংক আছে বা তিনটা ইনপুট কানেকশন আছে। এবং দেখেন যে আমাদের এইটা হচ্ছে আউটপুট, মাল্টিপ্লেক্সার আউটপুট হচ্ছে এগুলো যে ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, এগুলো হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সারের আউটপুট। খেয়াল করে দেখেন যে আমাদের এই যে A1, B1, C1 এরা হচ্ছে এক একটা তথ্য। এটা হচ্ছে এক একটা তথ্য, A1 একটা তথ্য, B1 হচ্ছে এই তথ্য, C1 হচ্ছে আরেকটা তথ্য। তাহলে তিনটা চ্যানেলে তো তিনটা তথ্য যাচ্ছে একসাথে। হ্যাঁ, তিনটা চ্যানেল থেকে তিনটা তথ্য একসাথে যাচ্ছে, কিন্তু তারা সময় সাপেক্ষে পৃথক। হ্যাঁ, মানে সময় অনুযায়ী পৃথক। ফার্স্টে হচ্ছে A1 সময়, হ্যাঁ, তারপর হচ্ছে B1, তারপর হচ্ছে C1, মানে সময় অনুযায়ী পৃথক, মানে পর পর আসছে, মানে একসাথে যাচ্ছে না, ওইখানে যাওয়ার পরে মাল্টিপ্লেক্স হওয়ার পরে মানে টাইমটা ভাগ হয়ে যাচ্ছে, একই সময় যাচ্ছে না, যাচ্ছে পর পর সময়। হ্যাঁ, একটা পিছনে বলতে পারি যে একটা পিছনে আরেকটা এরকম হবে। হ্যাঁ, মানে রেলগাড়ি সিরিয়ালের লাইন ধরে দাঁড়ানোর মতো একটা, যে এটা কি কখনো এমন হতে পারে প্রথম B1 গেল, তারপরে এমন C1 গেল? না না, এটা হচ্ছে আমাদের টিডিএম সিস্টেমটা আমাদের ডিজাইন করা হচ্ছে এমন ভাবে যাতে এই উদাহরণের ক্ষেত্রে A1 ফার্স্টে যাচ্ছে, তারপর B1, তারপর C1, অর্থাৎ চ্যানেল A আগে, তারপর চ্যানেল B, তারপর চ্যানেল C, যার কারণে এইভাবে A1, B1, C1 দেখানো হচ্ছে, তারপর A2, B2, C2 দেখানো হচ্ছে। আচ্ছা, দেখেন যে আমাদের এগুলা এই যে একটা এটা ফ্রেম, এটা হচ্ছে একটা ফ্রেম, যে আমাদের তিনটা চ্যানেল থেকে তিনটা ডেটার ব্লক আসছে। A1 একটা ডেটা ব্লক, B1 আরেকটা ডেটা ব্লক, C1 আরেকটা ডেটা ব্লক। তো তিনটা ডেটা ব্লক মিলে আমাদের একটা ফ্রেম গঠন করবে। হ্যাঁ, যে ফ্রেম 1 মানে তিনটা ডেটা ব্লক, প্রথম ডেটা ব্লকটা চ্যানেল A থেকে, এরপর একটা B থেকে, এরপর একটা C থেকে, তিনটা মিলে আমাদের একটা ফ্রেম গঠন করতেছে। আচ্ছা, তো দেখেন যে এখানে যে বিষয়টা যে সিনক্রোনাস টিডিএম বলতে বোঝানো হচ্ছে যে ইন সিনক্রোনাস টিডিএম each input connection has an allotment in the output even if it is not sending data। মানে আমাদের প্রতিটা ইনপুট কানেকশন আমাদের আউটপুট একটা অ্যালটমেন্ট থাকে, একটা সময় অ্যালট করা থাকে। যেমন এখানে A একটা ইনপুট কানেকশন, B আরেকটা ইনপুট কানেকশন, C আরেকটা ইনপুট কানেকশন। প্রতিটা ইনপুট কানেকশনের জন্যই এটা আউটপুটে একটা সময় বরাদ্দ থাকে, ঠিক আছে। কারণ যে আমাদের এই A লিংকে কোনো ডেটা নাই, কোন একটা মুহূর্তে A লিংকে ডেটা নেই, কিন্তু তারপরও A লিংকের জন্য বা চ্যানেল A এর জন্য একটা সময় বরাদ্দ থাকে। মানে সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে প্রতি ইনপুট কানেকশন কে আমাদের একটা সময় বরাদ্দ করা হবে। বললাম যে সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে প্রতিটা ইনপুট কানেকশনকে আউটপুটে একটা সময় বরাদ্দ করা হবে। স্যার ধরেন আমি B1 টা পাঠাবো না, সেই জন্য ওই B1 টা খালি থাকবে বা খালি থাকবে, ওই সময়টা ওই B1 এর জন্য আলাদা বরাদ্দ থাকে। আচ্ছা, আমি একটা তুলনামূলক চিত্র লাস্টে দিয়েছি। এটা স্যার T3 T5 এর কেমন আসলো? দেখেন যে একটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম বললাম, আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, মানে এটা অপোজিট। হ্যাঁ, আমি একটা উদাহরণ বোঝানোর জন্য যে সিনক্রোনাস টিডিএম আসলে কি, দেখেন যে A1 B1 যেখানে একটা পাঁচটা লাইন আছে, তাই না, পাঁচটা কানেক্টিং লাইন আছে। তো পাঁচটা কানেক্টিং লাইনকে আমরা দেখেন যে পরপর পাঠাবো, যে A1 B1 C1 D1 E1, তারপর হচ্ছে A2 B2 C2 D2 E2। কিন্তু দেখুন সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে দেখেন যে A2 নাই, তথ্য নাই, আবার C2 এর তথ্য নাই, কিন্তু এদের জন্য একটা সময় বরাদ্দ থাকতেছে। আবার দেখেন যে প্রথম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি C1 নাই এবং E1 নাই, মানে তথ্য নাই। তথ্য না থাকার পরও তাদের জন্য সময় বরাদ্দ রাখা হচ্ছে আর কি। মানে
সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে আমাদের প্রতিটা আউটপুট ফ্রেমে আমাদের যে ইনপুট যে ডেটা তার জন্য একটা স্লট রাখা হবে আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন যে আমাদের বিট 1 আর বিট 0 কি সেটা আমরা একটু পরে বলছি। এখন বলে যে বিট 1 আর এখানে 0 লেখা আছে, এগুলো হচ্ছে আমাদের সিনক্রোনাইজিং বা ফ্রেমিং বিট। ফ্রেমিং বিট বা সিনক্রোনাইজিং বিট, এই 1 কিংবা 0 এখানে লেখা আছে শুরুতে আগে যে ফ্রেমের শুরুতে একটা বিট আছে, এটা হচ্ছে সিনক্রোনাইজিং বিট বা ফ্রেমিং বিট। আচ্ছা কোনটা যে স্যার 0 হবে এরকম কোনো ফিক্স আছে না? না না না, এটা 1 0 অল্টারনেট আছে। আচ্ছা তো দেখেন যে সিনক্রোনাস টিডিএম বোঝা গেল, তার অপোজিট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। এবং স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর ক্ষেত্রে আমার কি করা হয় যে এরকম না যে যে নাই সে তো নাই, ঠিক আছে? ধরেন যে এখানে প্রথম ফ্রেমে আমাদের কি কি তথ্য আছে, আর প্রথম যে A1 আছে, B1 আছে, D1 আছে, তো A1 B1 এবং D1 নিয়ে হচ্ছে আমরা একটা ফ্রেম গঠন করব। এরপরে দেখেন যে B2 D2 E2 আছে, তো B2 D2 E2 নিয়ে আমরা ফ্রেম গঠন করব। আর এখানে যে ছোট হাতের A ছোট হাতের B ছোট হাতের D লেখা, এগুলো হচ্ছে অ্যাড্রেস বিট, ঠিক আছে? অর্থাৎ দেখে যে সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে যে প্রান্ত থেকে পাঠানো হচ্ছে এবং যেখানে রিসিভ করা হবে দুই প্রান্ত সিঙ্ক করা থাকে, মানে সিনক্রোনাইজ করা থাকে, সময় সাপেক্ষে সিনক্রোনাইজ করা থাকে। আর যে আমি এখন পাঠালাম, তুমি এখন এরপর রিসিভ করবা, কোনো রকম ল্যাগ নাই। হ্যাঁ কোনো রকম ল্যাগিং হবে না। ল্যাগিং না, সময় সাপেক্ষে আর কি সিঙ্ক করা থাকে। সময় সাপেক্ষে যে পাঠানোর পর যে পাঠাবে এবং পাঠানোর পর রিসিভার ইন আর কি সময় সাপেক্ষে আর কি সিঙ্ক একই স্পিডে আর কি তারা যে যে পাঠাচ্ছে এবং একই স্পিডে রিসিভার ইন রিসিভ করবে আর কি। হ্যাঁ, আচ্ছা মানে সময় সাপেক্ষে সিনক্রোনাস টিডিএম হচ্ছে রিসিভার এবং ট্রান্সমিটার সময় সাপেক্ষে সিনক্রোনাইজ করা থাকে আর কি। আচ্ছা, আর স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর ক্ষেত্রে এখন দেখেন যে তাহলে আমরা তো এখন জানি না যে এই বিটটা কার কাছে যাবে, হ্যাঁ পৌঁছাবে কোথায়, তো এইজন্য আমাদের একটা অ্যাড্রেস বিট ব্যবহার করা হয়। সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে অ্যাড্রেস বিট দরকার পড়ে না, কারণ আমাদের সেন্ডার রিসিভার মানে যেখানে পাঠানো হচ্ছে যেখানে পৌঁছাবে তারা আসলে সময় সাপেক্ষে সিঙ্ক করে, হ্যাঁ সময় সাপেক্ষে তাদেরকে মিলানো আছে। আর স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর ক্ষেত্রে এখানে হচ্ছে অ্যাড্রেস বিট ব্যবহার করা হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের এই বিটটা আসলে কার কাছে যাবে সেই তথ্যের জন্য আমাদের এখানে অ্যাড্রেস বিট ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমাদের অ্যাড্রেসিং মানে কোথায় যাবে, লোকেশন কোথায়, গন্তব্য কোথায়, সেই গন্তব্যটা আমাদের ওই ডেটার আগে দেখানো হচ্ছে। স্যার এই যে স্ক্রিনের মধ্যে বিট একটা তাহলে কি ওটা কি মনে হয় তো? হ্যাঁ স্ক্রিনও ফাটা হ্যাঁ, থাকলে ওটা অ্যাড হতো না মনে হয় তো অ্যাড্রেসিংটা তো আমাদের ইচ্ছা, আমরা যেটা দিতে চাই। না না, অ্যাড্রেসিং বিট হচ্ছে যে আমার ওই A1 এর জন্য একটা অ্যাড্রেস বিট, B1 এর জন্য আরেকটা অ্যাড্রেস বিট, মানে B চ্যানেলের জন্য একটা অ্যাড্রেস বিট। এইতে খালি কাছে লিখে শুরু করবে এই এরকম তো স্যার তো আউটপুট হবে। এবি আছে কিন্তু সি নাই, তখন ওইখানে স্যার এ বি ডি সি নাই ও আসল তাহলে বি কি বি বি ই ই হবে না, যে এই পাশে লাইনের যে ইয়ে করতে হবে মানে এখানে দেখেছি A1 B1 C B1 এরা হচ্ছে প্রথমে ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে? প্রথম ফ্রেমে A1 B1 C1 ডেটা যাচ্ছে আর কি। এর পরের ফ্রেমে হচ্ছে B2 B2 E2 ডেটা যাচ্ছে, মানে দেখেন যে এর পরের ইয়াতে স্লটে আমার A থেকে কোনো ডেটা নাই এবং C থেকে ডেটা নাই, যার কারণে A এবং C অনুপস্থিত আর কি। মানে সিনক্রোনাস টিডিএম এ কিন্তু ব্যাপারটা এমন না, সিনক্রোনাস টিডিএম এ আমার প্রত্যেকটা ইনপুট লাইনের জন্য একটা ফ্রেম রাখা হচ্ছে, একটা টাইম স্লট রাখা হচ্ছে। অ্যাড্রেসিং বিটটা স্যার বুঝি না, অ্যাড্রেসিং বিটটা স্যার কিভাবে অ্যালোকেট করছে, যেমন এ বি ডি প্রথমটার মধ্যে লিখে, তারপরের মধ্যে আবার বি ডি ই এটা কিভাবে আসবে? বি এর জন্য ছোট হাতের বি দ্বারা, ডি এর জন্য ছোট হাতের ডি, ই এর জন্য ছোট হাতের ই দ্বারা। তাহলে স্যার প্রথম এই জার্মানের ফ্রেমটা স্যার ওটার মধ্যে A1 আছে, তারপরে স্যার B নাই, B1 নাই, তার মানে স্যার B1 টা হলো মানে বোঝাতে চাচ্ছি যে এই বিট A1 ডেটা A1 কথা বলছেন যে ডেটা A1 টা কার কাছে যাবে সেটা হচ্ছে এ দ্বারা হচ্ছে তার লোকেশন, C
দেখেন যে এটা হচ্ছে একটা চ্যানেল, এই পাঁচটা চ্যানেল না, পাঁচটা চ্যানেল পাঁচজনের কাছে যাবে। এখন এই A1 কার কাছে যাবে, A এর কাছে যাবে, B1 কার কাছে যাবে, B এর কাছে যাবে। দেখেন যে B2 এর হচ্ছে B লেখা, এইভাবে বুঝা গেছে? B2B আসছে B1 এর B দেখেন যে B1 এর পাশে D লেখা, এখানে B1 এর পাশে D লেখা, B2 এর পাশে D লেখা। তাহলে এই D হচ্ছে লোকেশন, মানে এই গন্তব্য কোথায়। ওরা খালি থাকছে দেখে আমরা এইভাবে গন্তব্য দিয়ে দিচ্ছি এটার সাথে তোমরা বুঝতে পারছো সুবিধার সময় পেয়েছেন ওইটার মধ্যে স্টাডি প্ল্যান দেখা করতে বলা হচ্ছে, এখান থেকে পুরো কোয়েশ্চেন আচ্ছা এই বিষয়ে বোঝা গেল সিনক্রাস টিডিএম ভালো লাগে। আচ্ছা আচ্ছা এখন আমরা ম্যাথ করার আগে বেশ কিছু বেসিক কনসেপ্ট একটু নিব। একটা হচ্ছে ফ্রেম, টাইম স্লট, তারপর হচ্ছে ফ্রেম আর হচ্ছে ডেটা রেট। তিনটা বিষয় আমরা আইডিয়া করব। একটা হচ্ছে টাইম স্লট কি, একটা হচ্ছে ফ্রেম কি, আর ডেটা রেট কি। তিনটা জিনিস সম্পর্কে আমরা ধারণা নিব যে টাইম স্লট বলতে কি বোঝায়। দেখেন যে আমাদের এই মাল্টিপ্লেক্সারে এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, মার্কসের ইনপুট হচ্ছে এগুলো আর আউটপুট হচ্ছে এটা। হ্যাঁ, টাইম স্লট কি, যে টাইম স্লট, হ্যাঁ, যে একটা স্লটের সময়, হ্যাঁ, এই কিসের টাইম, যে আমাদের একটা ইউনিটের টাইম। দেখেন যে এখানে A1 একটা তথ্য বোঝাচ্ছে, তাই না? B1 একটা তথ্য বোঝাচ্ছে, মানে চ্যানেল B এর তথ্য বোঝাচ্ছে P1। C1 হচ্ছে চ্যানেল C এর তথ্য। এখন এই A1 একটা বিট হতে পারে, A1 হতে পারে একটা বাইট বা একটা ক্যারেক্টার। হ্যাঁ, মানে আমাদের এখানে হচ্ছে এই A1 হচ্ছে একটা ডেটা ইউনিট, ঠিক আছে? A1 হচ্ছে একটা ডেটা ইউনিট। each input unit becomes one output unit। দেখেন এই A1 হচ্ছে একটা ইনপুট ইউনিট, B1 একটা ইনপুট ইউনিট। কি বললাম যে এই A1 B1 C1 আমি আপনি ম্যাথ করার সময় দেখবেন যে এরা বিট হতে পারে, এক বিট হতে পারে, দুইটা বিট হতে পারে, তিনটা বিট হতে পারে, মানে ইনপুট ইউনিট একাধিক, একটা বিট হতে পারে বা একাধিক বিট হতে পারে বা বাইট হতে পারে। বিট এবং বাইটের পার্থক্য তো জানেন যে এক বাইট আর 8 বিট, 8 বিট, তাই না? আচ্ছা, তো দেখেন যে আমাদের এখানে যে প্রথমত কি ধারণা, টাইম স্লট। টাইম স্লট কি আবার বলি যে একটা এই ইউনিটের সময় ব্যবধান। টাইম স্লট কি, ইনপুট টাইম স্লট। দেখেন যে দুইটা জিনিস, একটা হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট। দেখেন যে A1 হচ্ছে যখন ইনপুটে আসে তখন হচ্ছে তার টাইমের সময় ব্যবধান কতটুকু, t, আর আউটপুটে তার সময় ব্যবধান কতটুকু, t/3। আচ্ছা, এই t থেকে এটা t/3 হলো কেন? কারণ দেখেন যে আমাদের ইনপুটে কতগুলো কানেকশন আছে, তিনটা কানেকশন আছে, তাই না? যার জন্য আমাদের ইনপুট ইউনিট এবং আউটপুট ইউনিটের মধ্যে, মানে আউটপুট ইউনিটের যে টাইম স্লট, মানে ইনপুট টাইম স্লট এবং আউটপুট টাইম স্লট, তাদের মধ্যে সম্পর্ক হবে t/3। হ্যাঁ, অর্থাৎ প্রতিটা আউটপুট স্লটের ডিউরেশন হচ্ছে t/3। প্রতিটা ইনপুট স্লটের ডিউরেশন কত, t। আচ্ছা, এখানে তিন দ্বারা ভাগ করার কারণ হচ্ছে যে তিনটা কানেকশন আছে। যদি চারটা কানেকশন থাকতো, চার দ্বারা ভাগ t/4 হতো। মানে দেখেন যে the duration of an output time slot is n times shorter than the duration of an input time slot। হ্যাঁ, মানে আমাদের আউটপুট টাইম স্লটের ডিউরেশন হবে ইনপুট টাইম স্লট ডিউরেশন থেকে n টাইমস, হ্যাঁ, n গুণ ছোট। আচ্ছা, টাইম স্লট ধারণা বুঝছেন? তারপর পরবর্তী টপিকে যাই, ফ্রেম। ফ্রেম হচ্ছে যে আমাদের এই দেখেন যে ইনপুটে এটা তথ্য, তাই না? A1 B1 C1 এগুলো তথ্য। এই তথ্য দেখেন যে মিলে একটা ফ্রেম গঠন করছে। প্রতিটা ফ্রেম হচ্ছে আমাদের একটা রাউন্ড অফ ডেটা। আমাদের টিডিএম এর একটা রাউন্ড অফ ডেটা মিলে আমাদের একটা ফ্রেম গঠন করবে। হ্যাঁ, in TDM a round of data units from each input connection is collected into a frame। মানে আমাদের একটা রাউন্ড অফ ডেটা আমাদের একটা ফ্রেমে কালেক্ট করা হয়। যেমন এখানে ফর एग्जांपल একটা রাউন্ড অফ ডাটা কেমন, যে প্রথমবারে আমরা A1 B1 C1 একসাথে পাঠাবো। হ্যাঁ, তো A1 B1 C1 মিলে একটা ফ্রেম গঠন করবে।
A2 B2 C2 মিলে আরেকটা ফ্রেম হবে হ্যাঁ A3 B3 C3 মিলে আরেকটা ফ্রেম হবে এখন বলে রাখি যে ফ্রেমের যে এই A1 B1 C1 এরা হতে পারে একটা বিট দুইটা বিট হতে পারে তিনটা বিট হতে পারে একটা বাইট হতে পারে হ্যাঁ মানে একসাথে আমরা একটা বিট পাঠাতে পারি বা দুইটা বিট পাঠাতে পারি তিনটা বিট পাঠাতে পারি বা একাধিক মোর দ্যান পাঠাতে তার থেকে বেশি বিট পাঠাতে পারি অথবা বাইট পাঠাতে পারি একটা বাইট পাঠাতে পারি দুইটা বাইট পাঠাতে পারি ডিপেন্ড করবে এটা তো সিস্টেমের উপর ডিপেন্ড করবে এটা সিস্টেমের উপর ডিপেন্ড করবে আচ্ছা, এটা এরকম হওয়া সম্ভব না যেমন A1 যদি 1 বাইট 2 বাইট হয় তাহলে B1 বা C1 ও 2 বাইট হবে A1 ও 1 বাইট হলে আমার A1 ও 1 বাইট হবে মানে দুটাই সেম বাইটের ভিতর হ্যাঁ ইনপুট আউটপুট সেম আচ্ছা আমি বলছি স্যার যদি লাইন 1 এ A1 সমান 2 বিট হয় তাহলে লাইন 2 তে B1 সমান তাহলে 2 বিট হতে হবে নাকি যে কোনো বিট হতে পারে 3 বিট হতে পারে 4 বিট হতে পারে না প্রতিটা ফ্রেমের তো একটা নির্দিষ্ট সাইজ থাকে আমরা একটা ম্যাথ এক্সাম্পল করব তারপর দেখে একটু বুঝবেন এই রিলেটেড ম্যাথ এক্সাম্পল আছে আচ্ছা তারপরে ডেটা রেট আচ্ছা এরপরে যে কনসেপ্টটা জানা দরকার সেটা হচ্ছে ডেটা রেট হ্যাঁ ডেটা রেট কি মানে আমাদের প্রতি সেকেন্ডে ডেটার পরিমাণ কত হ্যাঁ যেমন ডেটা রেটকে আমরা কি দিয়ে মিটার করি বিট পার সেকেন্ড তাই না ডেটা রেটকে আমরা বিট পার সেকেন্ডে বা বিপিএস দিয়ে ক্যালকুলেট করি তো বিট পার সেকেন্ড বা প্রতি সেকেন্ডের বিট সংখ্যা হচ্ছে ডেটা রেট তো ধরেন যে আমাদের এখানে আমাদের 1 kbps আছে এখানে 1 kbps প্রতিটা লাইন ধরেন যে 1 kbps কানেকশন ফর एग्जांपल প্রতিটা লাইন 1 kbps কানেকশন তাহলে আমাদের আউটপুট ডেটা রেট হবে 3 kbps মানে 3 গুণ দেখেন কি বলা আছে যে আমাদের যে data rate of the output link must be n times of the data rate of the connection to guarantee the flow of data যে আমাদের আউটপুট লিংকের যে data rate সেটা অবশ্যই n টাইমস হবে মানে n গুণ হবে হ্যাঁ of a connection to guarantee the flow of data আচ্ছা এখানে আমরা একটা বিষয় ধরে নিচ্ছি যেখানে ধরে নিচ্ছি স্লাইডে লেখা নাই বাট এখানে ধরে নিচ্ছি যে আমাদের কোনো ফ্রেমিং বিট অ্যাড করা হয়নি মানে আমরা এখানে চিন্তা করে নিচ্ছি যে আমাদের ফ্রেমগুলোতে কোনো ফ্রেমিং বিট নাই তো ফ্রেমিং বিট না থাকলে আমাদের আউটপুট ডেটা রেট ইনপুট ডেটা রেটের n গুণ হবে n মিন্স n হচ্ছে আমাদের কানেকশনের সংখ্যা আচ্ছা এই কনসেপ্টগুলো বেসিক্যালি আমাদের ম্যাথ করার জন্য লাগবে আচ্ছা ফ্রেমিং বিট এখন দেখেন যে আমি কি বললাম যে ডেটা রেট হচ্ছে আমাদের n গুণ হবে ইনপুট ডেটা রেটের আউটপুট ডেটা রেট ইনপুট ডেটা রেটের n গুণ হবে আচ্ছা এখানে আমাদের এই ডেটা রেটের সম্পর্কটা এরকম ভাবে থাকবে না যদি ফ্রেমিং বিট থাকে ঠিক আছে তো ফ্রেমিং বিট আসলে কি বা সিনক্রোনাইজিং বিট আসলে কি যে আমাদের আসলে যে যখন নাকি টিডিএম এর ক্ষেত্রে মানে ঠিক সময় সাপেক্ষে পৃথক করা হচ্ছে তাই না তো এখন যে যার কাছে পৌঁছানোর কথা তার কাছে যদি না পৌঁছায় তাহলে কি এটা একটা এরর তাই না মানে ধরেন যে সময় সাপেক্ষে তো পৃথক হ্যাঁ তো সময়ের গরমিলের কারণে সেন্টার এ যদি রিসিভ করে বি বা সেন্টার বি এর তথ্য যদি রিসিভ করে এ সেটা আসলে এরর তো এই জিনিসের জন্য আমাদের এই মানে টিডিএম মানে সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে ফ্রেমিং বিট ইউজ করা হয় সিনক্রোনাস টিডিএম এর ক্ষেত্রে ফ্রেমিং বিট ইউজ করা হয় আর আরেকটা যে বললাম স্ট্যাটিস্টিক্যাল টিডিএম সেখানে ব্যবহার করা হয় কি অ্যাড্রেসিং বিট তাই না একটু আগে বললাম যে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ ব্যবহার করা হয় অ্যাড্রেস বিট আর সিনক্রোনাস টিডিএম এ ব্যবহার করা হয় ফ্রেমিং বিট মানে ফ্রেমিং বিট দ্বারা এক একটা ফ্রেমকে আসলে পৃথক করা হয় হ্যাঁ if the multiplexer and the demultiplexer are not synchronized a bit belonging to one channel may be received by the wrong channel for this reason one or more synchronization bits are usually added to the beginning of each frame মানে আমাদের যদি মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার যদি সিনক্রোনাইজ যদি না থাকে সেই ক্ষেত্রে রং চ্যানেল মানে ভুল চ্যানেল আসলে আমাদের আমরা একটা চ্যানেলের তথ্য রিসিভ করতে পারে তো এই জন্য আমরা আসলে একটা সিনক্রোনাইজেশন বিট অ্যাড করা হয় প্রতিটা ফ্রেমের শুরুতে এবং এই বিটগুলো আসলে অল্টারনেটিভ প্যাটার্নে নরমালি আসে এবং ইউজুয়ালি একটা বিট অ্যাড করা হয় যেমন দেখেন এখানে ফ্রেম 3 তে 1 যোগ করা হচ্ছে ফ্রেম 2 তে 0 ফ্রেম 1 এ 1 মানে একটা বিট সিনক্রোনাইজিং বিট হিসেবে কাজ করতেছে ফ্রেমগুলোকে পৃথক করার জন্য স্যার ইনিশিয়ালি 1 দিয়ে স্টার্ট করতে হবে 1 কিংবা 0 ব্যাপার না মানে 1 0 1 মানে অল্টারনেটিভ 1 কিংবা 0 আছে
এটা সিস্টেমের উপর ডিপেন্ড করবে। এখানে উদাহরণ হিসেবে জাস্ট দেখানো হয়েছে, এটা উদাহরণ জাস্ট एग्जांपल। আচ্ছা, তো সিক্রোস টিডিএম এর ক্ষেত্রে আরেকটা কনসেপ্ট হচ্ছে ইন্টারলিভিং। যে ইন্টারলিভিং হচ্ছে যে আমাদের জানেন যে সিনক্রোনাস, সিনক্রোনাস মিন্স কি এক সময় ঘটবে বা উভয় পাশ সিনক্রোনাইজ থাকবে সময় সাপেক্ষে। হ্যাঁ, উভয় পক্ষ মানে উভয় পক্ষ কারা, যে সেন্ডার এবং রিসিভার। এটা হচ্ছে সেন্ডিং ইন আর এটা হচ্ছে রিসিভিং ইন। তো সেন্ডিং ইন এবং রিসিভিং ইন হচ্ছে সময় সাপেক্ষে সিনক্রোনাইজ থাকবে। তো এই ব্যাপারটাকে আমরা বলবো ইন্টারলিভিং। কিভাবে ইন্টারলিভিং করা হবে, যে আমাদের সেন্ডিং ইনটে আমাদের ঘড়ি থাকবে, যে ঘড়িটার কাজ হবে যে আমাদের যে সেন্ডার, হ্যাঁ, A1 B1 C1 তাদেরকে পাঠানো, এবং ঘড়িটা যখন আমাদের এই সেন্ডার A কে ওপেন করবে তখন সেন্ডার A এর বিট যাবে, যখন এই B কে ওপেন করবে তখন B এর বিট যাবে, C কে ওপেন করলে C এর বিট যাবে। অর্থাৎ এই ঘড়িটা আমার যাকে আসলে ওপেন করতেছে, যেই চ্যানেলকে ওপেন করবে সেই চ্যানেলের বিটটা যাবে। এই ঘড়ির স্পিড আর এই ঘড়ির স্পিড অর্থাৎ সেন্ডিং এবং রিসিভিং ঘড়ির স্পিড একই থাকবে। সেন্ডিং এবং রিসিভিং ঘড়ির স্পিড সেম থাকবে। সেন্ডিং ঘড়ি যেদিকে ঘুরবে রিসিভিং ঘড়ি তার বিপরীত দিকে ঘুরবে। দেখেন সেন্ডিং ঘড়িটা ঘুরতেছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর রিসিভিং ঘড়িটা ঘুরতেছে ক্লকওয়াইজ। মানে ক্লক, এই ক্লকের স্পিড এবং এই ক্লকের স্পিড সেম হবে, মানে একই স্পিডে ঘুরবে বাট অপোজিট দিকে ঘুরবে। এই ডিরেকশনে ঘোরার কারণে বা এই ওরিয়েন্টেশনে ঘোরার কারণে ফার্স্টে A1 যাবে, দেন B1, দেন C1। মানে এই কাজটা করা হচ্ছে যাতে আমার সেন্ডিং এবং রিসিভিং এটা যদি সিনক্রোনাইজড রাখা যায়। অর্থাৎ যেই সিরিয়ালে আমি পাঠাচ্ছি, যে ফার্স্টে A যাচ্ছে, তারপর B যাচ্ছে, তারপর C যাচ্ছে, রিসিভিং ইনটা যাতে ফার্স্টে A এর তথ্যটা চ্যানেল A তে যায়, B এর তথ্যটা যাতে চ্যানেল B তে যায় এবং C এর তথ্যটা যাতে চ্যানেল C তে যায়, তার সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমাদের এই সিনক্রোনাইজেশনটা ব্যবহার করা হচ্ছে। মানে এই সিনক্রোনাস মিডিয়ামে আমরা ইন্টারলিভিং বা এই উভয় পাশের একটা সেম স্পিডে ঘুরতেছে এমন ক্লক ব্যবহার করব, যাতে উভয় পাশ সিনক্রোনাইজ থাকে বা যেই তথ্য যার কাছে যাওয়ার কথা, অর্থাৎ চ্যানেল A এর তথ্য চ্যানেল A তে যাবে, চ্যানেল B চ্যানেল B তে যাবে এবং C C তে যাবে, এই বিষয়টা নিশ্চিত করা হয়। আমাদের একটা বেসিক কনসেপ্টগুলো ডেভেলপ করা শেষ, যে বেসিক কনসেপ্টগুলো আমরা ম্যাপ করার জন্য দরকার। আসলে টাইম ক্লক, ফ্রেম, ডেটা রেট এবং ইন্টারলিভিং। হ্যাঁ, আচ্ছা, এবং ফ্রেমিং বিট। আচ্ছা, ইন্টারলিভিংটা আমাদের ম্যাথের জন্য প্রয়োজন না, আমাদের প্রয়োজন হচ্ছে ফ্রেমিং বিট, ডেটা রেট, ফ্রেম এবং টাইম ক্লক। এই তথ্যগুলো বা এই কনসেপ্টগুলো দিয়ে আমরা এখন ম্যাথ দেখব। আচ্ছা, আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল যে আসলে কিভাবে কাজ করে। আপনারা এই एग्जांपल গুলো দেখার পর, আমি টোটাল 5টা एग्जांपल রাখছি, एग्जांपल গুলো দেখার পর আপনাদের আসলে ধারণাটা আশা করি ক্লিয়ার হবে যে আসলে পিডিএম কিভাবে কাজ করে। আচ্ছা, দেখেন this figure shows synchronous PDM with a data stream for each input and one data stream for the output. The unit of data is 1 bit. হ্যাঁ, এখানে একটা টিডিএম এর একটা সিস্টেম দেয়া আছে, যেখানে হচ্ছে 4টা ডেটা স্ট্রিম আছে। হ্যাঁ, দেখেন ইনপুট সাইডে 1 MBPS এর ডেটা আসছে, ইনপুট সাইডে 4টা 1 MBPS ডেটা আসছে, এবং দেখেন যে এটা হচ্ছে আউটপুট। এবং বলা আছে কি, বলা আছে যে আমাদের the unit of data is 1 bit, the unit of data 1 bit, মানে আমাদের 1 বিট করে মাল্টিপ্লেক্স হবে। ওই যে A1 আমি বলতাম যে A1 একটা বিট হবে, B1 একটা বিট হবে বা C1 একটা বিট হবে, বুঝতে পারছেন? মানে ইউনিট হচ্ছে 1 বিট। এইজন্য এখানে ফ্রেমগুলো 4 বিট আছে। ফ্রেমগুলো 4 বিট কেন? প্রতিটা চ্যানেল থেকে একটা বিট করে আসছে। যেমন এটা 0101 কেন? এই যে ফার্স্টে এই 01010 যাচ্ছে, তার কারণে আমরা এটাকে 0101 দিচ্ছি, বুঝতে পারছেন? যেখানে এই 1টা আসছে এই চ্যানেল থেকে, এই 0টা আসছে এই চ্যানেল থেকে, দ্বিতীয় চ্যানেল থেকে, এই 1টা আসছে তৃতীয়, এটা চতুর্থ চ্যানেল থেকে আসছে। হ্যাঁ, এরপরটা দেখেন যে 1000 কেন? এই 1টা ফার্স্টে আসছে, দেন 0, দেন 0, তারপর দেন 0। আমার পরপর 4টা চ্যানেল থেকে 4টা বিট আসছে, পরপর 4টা চ্যানেল থেকে
চারটা বিট আসছে, হ্যাঁ এখানে যেমন 1 0 1 1 মানে পরপর চারটা চ্যানেল থেকে চারটা বিট আসছে। আমাদের ভিতরে এই অংশটা এই ডান সাইড থেকে, হ্যাঁ ডান এই চিত্রটার ওরিয়েন্টেশন আসলে এই বাম সাইড থেকে আমার কাছে বিষয়টা এমনটাই দেখছি। ডান সাইড থেকে এটাই অবস্থা আচ্ছা এটা মিরর করা সাথে যাচ্ছে স্যার এটা মিলে গেছে স্যার ডান্সের টাকা যাবে আগে ডান একই সাইডে অবস্থা মাথা থেকে আর এখানে কোন আছে ক্লক এইটার সাথে এটার মিল আছে, এইটার সাথে এটার মিল আছে, এটার সাথে এটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটার মিল আছে, হ্যাঁ এটা হচ্ছে চিত্রটা হচ্ছে মিরর করা, তো যার কারণে আসলে আপনি এই দিক থেকে চিন্তা করবেন এই দিক থেকে চিন্তা করবেন একই রকম দেখাচ্ছে। আচ্ছা তো এখানে আসলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যেটা কি বলছি যে এখানে ক্যালকুলেশন করতে বলছে ইনপুট বিট ডিউরেশন, আউটপুট বিট ডিউরেশন, আউটপুট বিট রেট, আউটপুট ফ্রেম রেট। দেখেন যে ইনপুট বিট ডিউরেশন কত হবে, মানে বিট ডিউরেশন হচ্ছে কি যে একটা বিটের সময় কতটুকু, ঠিক আছে? তো একটা বিটের সময় কতটুকু কিভাবে ক্যালকুলেট করতে পারি, জানেন যে এখানে ইনপুট ডেটা রেট হচ্ছে 1 Mbps, তার মানে ইনপুটের একটা বিটের সময় ব্যবধান হবে এই 1 Mbps এর ইনভার্স, মানে বিট রেটের ইনভার্স হচ্ছে বিটের ডিউরেশন, বিট ডিউরেশন ইকুয়াল টু হচ্ছে বিট রেট 1/বিট রেট, মানে বিট রেটকে যদি ইনভার্স করেন তাহলে আপনি বিট ডিউরেশন পাবেন। বিট ডিউরেশন হচ্ছে 1/বিট রেট, অর্থাৎ বিট রেটকে ইনভার্স করলে আমরা বিট ডিউরেশন পাবো। আচ্ছা যদি ওখানে 2 বিট থেকে আগে 2 বাই বিট রেট দিতে হবে কি আর যদি ওখানে 2 বিট রেট দিতে হবে তাহলে 1 বিট করে না 2 বিট আমরা আরেকটা एग्जांपल দেখব যেখানে 2 বিট করে পাঠানো হচ্ছে। আচ্ছা তো দেখেন বিট ডিউরেশন হচ্ছে বিট রেটের ইনভার্স, দেখেন ইনপুট বিট হচ্ছে বিট রেট হচ্ছে 1 Mbps করে, তো এটা ইনভার্স হবে আমাদের বিট ডিউরেশন বা 1 মাইক্রোসেকেন্ড হচ্ছে ইনপুট বিটের ডিউরেশন। আচ্ছা আউটপুট বিট ডিউরেশন, আপনারা জানেন যে ইনপুট বিট ডিউরেশন এবং আউটপুট বিট ডিউরেশনের মধ্যে সম্পর্ক হচ্ছে যে n টাইমস শর্টার, তাই না? n টাইমস শর্টার অর্থাৎ n গুণ ছোট হবে, অর্থাৎ n এর মান কত 4, তাই না? তো আমাদের ইনপুট বিট ডিউরেশন 1 মাইক্রোসেকেন্ড, তার মানে আউটপুট বিট ডিউরেশন হবে 1 মাইক্রোসেকেন্ডের 4 ভাগ, ঠিক আছে? অর্থাৎ আউটপুট বিট ডিউরেশন ইজ 1/4 অফ দ্য ইনপুট বিট ডিউরেশন অর 1/4 মাইক্রোসেকেন্ড, 1/4 মাইক্রোসেকেন্ড হচ্ছে আমাদের আউটপুট বিট ডিউরেশন। স্যার মাইক্রোসেকেন্ড হচ্ছে কেন স্যার? এটা মেগা Mbps না 10⁶, 10⁶ ইনভার্স করে চলে আসে 10⁻⁶, তো এই জন্য মাইক্রো লাইন হচ্ছে। আচ্ছা এরপর বলা আছে যে এরপর বলছে আউটপুট বিট রেট, আউটপুট বিট রেট, বিট রেট কি আসবে যে বিট রেট হচ্ছে আমাদের আউটপুটের ডেটা রেট কত, এখানে আপনারা জানেন যে আমাদের আউটপুট ডেটা রেট ইনপুট ডেটা রেটের n টাইমস 4 গুণ হবে, 4 গুণ হবে, অর্থাৎ আমাদের আউটপুট ডেটা বিট রেট ইনপুট দেখেন যে প্রতিটা চ্যানেল 1 Mbps করে, ঠিক আছে? এবং এখানে আমরা ফ্রেমিং বিট নাই, এই উদাহরণে ফ্রেমিং বিট ইউজ করা হয় নাই, তো এর কারণে আমাদের আউটপুট ডেটা রেট হবে ইনপুট ডেটা রেটের 4 গুণ, হ্যাঁ এখানে প্রতিটা কানেকশন হচ্ছে 1 Mbps করে, তো আউটপুট ডেটা রেট হবে ইনপুট ডেটা রেটের 4 টাইমস। আচ্ছা এরপর বলছে ফ্রেম রেট, ফাইনালি ফ্রেম রেট বের করতে বলছে। এখন ফ্রেম রেট কি, যে প্রতি সেকেন্ডে ফ্রেমের সংখ্যা, ফ্রেম রেট হচ্ছে প্রতি সেকেন্ডে ফ্রেমের সংখ্যা। এখন দেখেন যে মানে একটা ফ্রেম, হ্যাঁ একটা ফ্রেম আমাদের ধারণ করতেছে হচ্ছে 1 বিট করে, তাই না? প্রতি চ্যানেল থেকে 1 বিট করে ধারণ করতেছে। দেখেন যে একটা ফ্রেম প্রতি চ্যানেল থেকে একটা বিট করে নিচ্ছে, তাই না? এখন দেখেন যে আবার প্রতিটা চ্যানেল কত 1 Mbps করে, দেখেন যে একটা চ্যানেলের বিট রেট হচ্ছে 1 Mbps আর একটা ফ্রেম নিচে 1 বিট করে, তাই না? তার মানে প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম লাগবে, আমার প্রতি সেকেন্ডে প্রতিটা চ্যানেল প্রতি সেকেন্ডে 10⁶ সংখ্যক বিট পাস করতেছে, হ্যাঁ প্রতি সেকেন্ডে আমাদের চ্যানেলগুলো থেকে বিট সংখ্যা কতগুলো বিট আসছে 10⁶, তার প্রতি সেকেন্ডে ফ্রেম কত লাগবে 10⁶ সংখ্যক
মানে ফ্রেম রেট এই বিষয়টা হচ্ছে এরকম ফ্রেম রেট হচ্ছে ইকুয়াল টু বিট রেট বাই 1 এখানে 1 কারণ প্রতিটা ফ্রেম প্রতিটা চ্যানেল থেকে 1 বিট করে নিচ্ছে ভিডিও সংখ্যা বাড়লে আমার হচ্ছে তখন মানে ইউনিট 1 ইউনিট করে নিচ্ছে হ্যাঁ তো এইজন্য আমাদের এখানে বিট রেট বাই 1 মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 1 বিট করে নিচ্ছে আর কি প্রতিটা ফ্রেম আমাদের প্রতি সেকেন্ডে 1 বিট করে নিচ্ছে তো একটা বিট করে নিচ্ছে তার কারণে আমরা ফ্রেম রেট এখানে বিট রেটের সমান হবে অবশ্যই ফ্রেম রেট অবশ্যই ইনপুট বিট রেটের সমান হবে the frame rate is always the same as the a input rate so the frame rate is 10 to the 6 frames per second এই যে আমাদের কি সেম সবই সেন্টার তো জাস্ট খালি দুইটা বিট করে নিব তাহলে স্যার দুইটা ভাগে আমি আগে এই উদাহরণটা দেখাই ম্যাথমেটিক্যাল 4 এর পরই দেখাই তাহলে আপনাদের ওই ধারণাটা পরিষ্কার হবে ঠিক আছে যে আপনাদের যে মাল্টিপ্লেক্সার কিভাবে কাজ করে দেখেন যে এখানে কি আছে a multiplexer combines 400 kbps channels using a time slot of 2 bits মানে একটা টাইম স্লট 2 বিট ধারণ করে show the output with 4 arbitrary units arbitrary inputs what is the frame rate what is the frame duration what is bit rate what is the bit duration মানে এই এক্সাম্পলটা ওটার পর দেখাচ্ছি যাতে আপনাদের ওই যে কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় যে ফ্রেম রেট কিভাবে ক্যালকুলেশন করলাম হ্যাঁ এখন দেখেন যে এখানে চারটা চ্যানেল প্রতিটা চ্যানেলে স্পিড 100 kbps করে প্রতিটা চ্যানেলে ডেটা রেট 100 kbps করে এখন দেখেন তাহলে কি the figure shows output for 4 arbitrary inputs মানে arbitrary means হচ্ছে যে কোনো arbitrary কথার মানে হচ্ছে যে কোনো ইনপুট হ্যাঁ এখানে বলছে যে show the output with 4 arbitrary inputs হ্যাঁ এখানে একটা উদাহরণস্বরূপ মানে এই চিত্রটা হচ্ছে অ্যানসারের অংশ এই চিত্রটা অ্যানসারের অংশ মানে আগের ম্যাথের চিত্র দেয়া ছিল অ্যানসার বানাতে বলছে আর এখানে কি বলে দিয়েছে show the output with 4 arbitrary inputs অর্থাৎ যে কোনো ইনপুট নিয়ে আমাদেরকে আউটপুটটা দেখাতে বলছে ঠিক আছে বলছে যে আমাদের এরকম বিট তাহলে এখানে ইনপুটে এমন বিট দেয়া আছে হ্যাঁ বিটজাল যেটা দেয়া আছে তো উদাহরণস্বরূপ এমন বিট নিয়ে আমরা কি দেখো ফ্রেমগুলো ড্র করছি হ্যাঁ তো দেখেন যে আমাদের কি বলা আছে যে আমাদের আউটপুট ফ্রেম হচ্ছে কেমন হবে যে দুইটা বিট করে যাবে প্রতিটা স্লট টাইম স্লটে 2 বিট করে যাবে এইও দেখেন যে আমাদের আউটপুট ফ্রেমে 2 বিট করে গেছে টাইম স্লট বলতে কি A1 মানে B1 যেগুলো বলে হ্যাঁ আর এখানে এখন হচ্ছে A1 হচ্ছে 10 B1 হচ্ছে 810 C1 হচ্ছে 801 D1 হচ্ছে 811 দেখেন যে 10 10 01 11 বোঝা গেছে বিষয়টা মানে এখন কার প্রবলেম আপনি মানে আমাদের উপরে একটা চিত্র দেখে আসছেন না যে আমি শুধু ওই চিত্রটা যাই এই চিত্রটা আমি কি বলছিলাম যে আমাদের এই A1 B1 C1 এটা একটা বিট হতে পারে বা একাধিক বিট হতে পারে বা একটা বাইট হতে পারে A1 B1 C1 হচ্ছে একটা ডেটা ইউনিট এই ডেটা ইউনিটটা বিট একটা বিট হতে পারে একাধিক বিট হতে পারে যেমন একাধিক বিটের একটা উদাহরণ ছিল 2 বিটের উদাহরণ দেখা যাচ্ছে তাই না মানে একসাথে 1 বিট বা 2 বিট মাল্টিপ্লেক্স হতে পারে বুঝতে পারছেন আচ্ছা তো এখানে দেখেন যে আমি যে উদাহরণটা দেখাচ্ছি দেখেন যে এখানে 2 বিট করে এখানে হচ্ছে এটা হচ্ছে ইনপুট ডেটা স্ট্রিম এটা হচ্ছে ইনপুট ডেটা স্ট্রিম এই ইনপুট ডেটা স্ট্রিম কয়টা ইনপুট চারটা ইনপুট প্রতিটা ইনপুট থেকে প্রতিবারে 2 বিট করে নিব বুঝতে পারছেন জি স্যার প্রতিটা ইনপুট থেকে প্রতিবারে 2 বিট করে নিব যার কারণে দেখেন যে প্রথমে আমাদের 10 তারপর 10 0 11 এরপর কি আসবে 0 0 10 11 01 বুঝতে পারছেন এভাবে আমরা উদাহরণস্বরূপ তিনটা ফ্রেম দেখাচ্ছি উদাহরণ হিসেবে তিনটা ফ্রেম দেখানো হয়েছে ওকে আচ্ছা এখন দেখেন যে আমাদের কিছু ক্যালকুলেশন করতে হবে এই ফ্রেমিং এর বিষয়টা বুঝতে পারছেন যে ফ্রেমগুলো কিভাবে বসানো
আচ্ছা এখন আমরা এই ক্যালকুলেশনে আসি। দেখেন যে প্রতিটা ফ্রেমে 8 বিট করে আছে, তাই না? প্রতিটা ফ্রেমে 8 বিট করে আছে, কারণ 4টা চ্যানেল আর প্রতি চ্যানেলকে প্রতিবারে 2 বিট করে নেওয়া আছে, তার জন্য প্রতিটা ফ্রেম 8 বিট দিয়ে গঠিত। আর এখানে কোনো ফ্রেমিং বিট রাখা হয় নাই। আরেকটা টাইপের ম্যাথ দেখাবো যেখানে অতিরিক্ত ফ্রেমিং বিট থাকবে। আচ্ছা তো এখানে কোনো ফ্রেমিং বিট নাই, প্রশ্নে বলা নাই ফ্রেমিং বিট ইউজ করো। তো ফ্রেমিং বিট যখন ইউজ করতেছি না, তো সেই ক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশনগুলো করা হবে। ফ্রেম রেট কত, ফ্রেমের ডিউরেশন কত, বিট রেট কত, বিট ডিউরেশন কত, 4টা জিনিস ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা এখানে আমাদেরকে এটা তো ড্র করলাম, এটা তো বুঝলাম। The link carries 50,000 frames per second since each frame contains 2 bits per channel. যেহেতু প্রতিটা ফ্রেম আমাদের প্রতি চ্যানেল থেকে 2 বিট করে ধারণ করতেছে, যার কারণে ফ্রেম রেট কত 50,000 frames per second। দেখেন যে আমাদের ডেটা রেট কত 100 kbps, তাই না? এবং এটাকে আমরা 2 দ্বারা ভাগ করলে আমাদের ফ্রেম রেট পাচ্ছি। বুঝা গেছে কেন ফ্রেম রেট 50,000 ফ্রেমস পার সেকেন্ড কেন? কারণ হচ্ছে যে আমাদের 100 কে 2 ভাগ করলে আমরা পাচ্ছি 50,000 ফ্রেমস পার সেকেন্ড। মানে আমাদেরকে অবশ্যই এত প্রতি সেকেন্ডে, একটু চিন্তা করে, প্রতি সেকেন্ডে এমন সংখ্যক ফ্রেম রাখতে হবে যেটা আমাদের এই ডেটা রেটের সাথে মিলে। বুঝা গেছে? মানে আমরা 50,000 ফ্রেমে যদি আমরা 2 বিট করে অ্যালোকেট করি, সেক্ষেত্রে আমাদের 100 kbps মিলতেছে, তাই না? বুঝা গেছে? 50,000 ফ্রেমে আমরা প্রতি সেকেন্ডে 50,000 ফ্রেমে 2 বিট করে অ্যালোকেট করছি, যেটা আমাদের 100 kbps এর সাথে মিলে। 50,000 টাইমস 2 ইকুয়াল টু 100 kbps। বুঝা গেছে কেন 50,000 ফ্রেম রেট 50,000? আচ্ছা এরপর কি বলছে যে ফ্রেম রেট 50,000 পর আছে যে ফ্রেম ডিউরেশন কত হবে? ফ্রেম ডিউরেশন কত হবে? এখন ফ্রেম রেট and then the frame duration is therefore 1/50,000 second or 20 microsecond। মানে আমাদের প্রতি সেকেন্ডে ফ্রেমের সংখ্যা এতগুলো, তার মানে এটা ইনভার্স হচ্ছে ফ্রেমের ডিউরেশন, মানে একটা ফ্রেমের ডিউরেশন। আচ্ছা আচ্ছা ফ্রেম রেট ইজ 50,000 frames and তারপরে each frame carries 8 bits। হ্যাঁ প্রতিটা ফ্রেম হচ্ছে 8 বিট ধারণ করতেছে। সো এখানে আমাদের বিট রেট কত বলেন তো? আমাদের বিট রেট কত হবে? যে আমাদের প্রতিটা ফ্রেম প্রতি সেকেন্ডে ফ্রেমের সংখ্যা হচ্ছে 50,000, প্রতি সেকেন্ডে ফ্রেমের সংখ্যা 50,000, প্রতিটা ফ্রেম হচ্ছে 8 বিট ধারণ করতেছে, তার মানে বিট রেট কত হবে? 50,000 গুণন 8। ঠিক আছে? 50,000 গুণন 8 মানে 400k বিটস পার সেকেন্ড অর 400 kbps। আচ্ছা আর বিট ডিউরেশন হবে এটার ইনভার্স, অর্থাৎ বিট ডিউরেশন হচ্ছে বিট টেবিলের ইনভার্স 1/4 400 kbps। মানে বিট রেট স্যার বুঝি দেই স্যার ফ্রেম রেট স্যার এই দ্বারা গুণ হচ্ছে কেন? এই দ্বারা গুণ হওয়ার কারণ হচ্ছে যে দেখেন আমাদের এখানে 50,000 ফ্রেম পার সেকেন্ড, এর ফ্রেম রেট হচ্ছে ফ্রেম রেট ইকুয়াল টু হচ্ছে জেড বাই 50,000। ঠিক আছে? এটা কিন্তু পার সেকেন্ড, ফ্রেমস পার সেকেন্ড, পুরো লিখি ফ্রেমস পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ফ্রেমের সংখ্যা হচ্ছে 50,000। এই প্রতিটা ফ্রেম কতগুলো বিট ধারণ করছে? 8 বিট। ফ্রেম সাইজ হচ্ছে 8 বিট, তার মানে বিট রেট কত হবে? এটা তো মানে ফ্রেমের বিট রেট। হ্যাঁ এটা তো ফ্রেমের বিট রেটে তো আমাদের আউটপুট বিট রেট। আউটপুট বিট রেট কি? যে আমাদের প্রতি সেকেন্ডে আমরা কতগুলো বিট পাঠাবো আউটপুট ইনপুট। হ্যাঁ তো এটা কত হবে? অবশ্যই 50,000 টাইমস 8 ইকুয়াল টু 400 kbps। আচ্ছা আরেকটা তথ্য আপনারা তো জানেন যে আমাদের ইনপুট বিট রেট যত আউটপুট বিট রেট হবে তার 10 টাইম। ইনপুট কত? 100, 4টা আছে তাই না? তার মানে আউটপুট বিট রেট হবে অবশ্যই এটা 4 গুণ, অর্থাৎ 400 kbps। বুঝা গেছে কেন 400 kbps? ফ্রেম রেট কি স্যার ফিক্সড? ফ্রেম যেখানে দেওয়া আছে কোথায়? ফ্রেম রেট
ফ্রেম রেট আমরা যে এক্সপ্লেইন করলাম না যে ফ্রেম রেট হচ্ছে যে আমাদের প্রতি সেকেন্ডে বিট রেট হচ্ছে 100 কেবি একটা চ্যানেলের বিট রেট 100 কেবিপিএস এবং প্রতি চ্যানেল থেকে 2 বিট করে যাচ্ছে প্রতিটা ফ্রেম 2টা বিট করে প্রতি চ্যানেল থেকে 2 বিট করে তাহলে 2 বিট করে গেলে 100 কেবিপিএস জিনিসটাকে আরো সহজভাবে চিন্তা করতে পারেন, ঠিক আছে? বিষয়টাকে আরো সহজভাবে চিন্তা করতে পারেন যে এইভাবে যে বিষয়টাকে এভাবে আরো সহজভাবে চিন্তা করতে পারেন এখানে ইনপুট বিট রেট মানে ইনপুট বিট রেট হচ্ছে 100 kbps এখানে কোনো সিনক্রোনাইজিং বিট নাই বা ফ্রেমিং বিট নাই এই উদাহরণে কোনো ফ্রেমিং বিট ইউজ করা হয় না, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। কেন এই উদাহরণে কোনো ফ্রেমিং বিট নাই আর ফ্রেম সাইজ কতটুকু, ঠিক আছে? মানে একটা ফ্রেমের 8 বিট। তো দেখেন যে আমাদের আউটপুট বিট রেট কত হবে আমরা জানি আউটপুট বিট রেট হবে এটা 4 ভাগ কেন 4টা ইনপুট কানেকশন আউটপুট বিট রেট হচ্ছে equal to 4 times 100 kbps or 400 kbps, ঠিক আছে? আচ্ছা এটা আউটপুট বিটের সাথে ইনপুট বিটের সম্পর্ক হচ্ছে 4 গুণ, তার মধ্যে 4টা ইনপুট কানেকশন আছে। এখন দেখেন যে আমাদের এই এটা হচ্ছে আমাদের প্রতি সেকেন্ডে আউটপুট বিট রেট আর তাহলে আমাদের ফ্রেম রেট কতটুকু হবে দেখেন যে প্রতিটা ফ্রেম ধারণ করছে 8 বিট করে বিট রেট বাই হচ্ছে 2 বিট রেট বাই বিটের সংখ্যা আর ফ্রেম রেট হবে আর প্রতি সেকেন্ডে ফ্রেমের সংখ্যা হবে কত বিট রেট ডিভাইডেড বাই কত আউটপুট বিট রেট বাই আউটপুট বিট রেট এই হোক বাই হচ্ছে ফ্রেম সাইজ। বোঝা গেছে পারছে বিষয়টা? যে আমাদের প্রতি আউটপুট বিটে যে প্রতি সেকেন্ডে যে কোনো বিট পাঠাচ্ছি আর প্রতিটা ফ্রেম যে কোনো বিট ধারণ করতেছে দুটোকে ভাগ করলে আমরা পাচ্ছি ফ্রেম সাইজ মানে আউটপুট বিট রেট ওভার ফ্রেম সাইজ। অর্থাৎ এখানে দেখেন যে আমাদের আউটপুট বিট রেট হচ্ছে 400 কে আর এটা হচ্ছে আমাদের এটা কত আসবে তাহলে 50,000 বুঝে গেছে বিষয়টা? যে আমাদের আউটপুট বিট রেট মানে প্রতি সেকেন্ডে আমরা এত সংখ্যক বিট পাঠাচ্ছি এবং এত সংখ্যক বিট পাঠানোর জন্য 400 কে বিট পাঠানোর জন্য আমাদের কতগুলো ফ্রেম দরকার কনসেপ্টটা বুঝতে পারছেন যে প্রতি সেকেন্ডে আমরা 400 কে বিট পাঠাচ্ছি এবং প্রতিটা ফ্রেম ধারণ করে 8 বিট করে তাহলে ফ্রেম সংখ্যা কত 50,000 বুঝে গেছেন? জি স্যার একটু জানি স্যার ভালো হয় আপনার মেয়েকে আর বাংলা পরীক্ষা এক্সাম্পল 2 আমি দেখাবো না এক্সাম্পল 2 হচ্ছে এক্সাম্পল 1 এর মতো ঠিক আছে এক্সাম্পল 2 এক্সাম্পল 1 এর মতো এটা আমি আর দেখাচ্ছি না সিমিলার একটা উদাহরণ হ্যাঁ সেম বিট রেটের জন্য আমরা প্রসেসটা কিছু ইনিশিয়ালি একটু বলে দিই স্যার পয়েন্ট আকারে প্রসেসটা লিখব এটা ভালো হয়
টেকনোলজি বলতে ইনপুট আচ্ছা এক্সাম্পল 3 দেখি আচ্ছা এক্সাম্পল 3 দেখি যে এক্সাম্পল 3 হচ্ছে 4 চ্যানেলস আর মাল্টিপ্লেক্স ইন EDM each channel sends 100 bytes আস্তে সবাই থামেন দেখেন যে এলোমেলো প্রতি সেকেন্ডে বিট করে পাঠাচ্ছিল এখন হচ্ছে বাইট করে বিট এবং বাইট কিন্তু আলাদা ইউনিট বিট ইকুয়াল টু 8 বাইট এক বাইট ইজ ইকুয়াল টু 80 এক বাইট ইকুয়াল 8 বিট হ্যাঁ তাহলে স্যার আমরা ভিডিও কল ফ্যাক্টর অফ দেন বাইট দেন আচ্ছা এখানে দেখেন যে 4 চ্যানেলস আর মাল্টিপ্লেক্স ইউজিং TDS in each channel frames 100 bytes per second and we multiplex 1 byte per channel show the frame traveling on the link the size of the frame the duration of the frame rate and the bit rate of the link দেখেন যে আগের নিয়মে আগের মতো করে চিন্তা করেন আগের মতো করে চিন্তা করেন the multiplexer is shown in the figure each frame carries 1 byte from each channel এখন দেখেন যে আমার অবশ্যই ফ্রেম রেট অবশ্যই ইনপুট ডেটা রেটের সমান হবে ইনপুট ডেটা রেট কত 100 বাইটস পার সেকেন্ড এবং প্রতি সেকেন্ডে 1 বাইট করে নেওয়া হচ্ছে তার মানে ফ্রেম রেট অবশ্যই কি হবে অবশ্যই ফ্রেম রেট কত হবে তাহলে আমাদের 100 অবশ্যই 100 ফ্রেম রেট হবে কত 100 ফ্রেমস পার সেকেন্ড ফ্রেম রেট কেন 100 বুঝা গেল তো না স্যার আমরা আমাদের চ্যানেলগুলো প্রতি সেকেন্ডে 100 বাইট পাঠাচ্ছে এবং একটা ফ্রেম একটা বাইট নিচ্ছে তার মানে এক সেকেন্ডে ফ্রেম হবে কত 100টা প্রতি সেকেন্ডে বাইট সংখ্যা 100 এবং প্রতিটা ফ্রেমে 1 বাইট করে যাচ্ছে তার মানে আমার 1 সেকেন্ডে ফ্রেম দরকার 100টা এইজন্য ফ্রেম রেট বলতেছি 100 ফ্রেম পার সেকেন্ড আচ্ছা because each channel is sending 100 bytes per second and frame carries 1 byte from each channel frame rate must be 100 frame rate obviously 100 হবে okay আচ্ছা এই পয়েন্ট বুঝে গেল 100 ফ্রেম রেট কেন 100 আচ্ছা এখানে দেখেন যে আমাদের কোশ্চেনের উত্তর ফ্রেম ট্রাভেলিং অন দ্য লিংক চিত্র আঁকতে বসে কোশ্চেন মধ্যে বলা আছে যে চিত্র একে দেখাও যে আসলে এই ম্যাথমেটিক্স চিত্রটা কিভাবে দেওয়া লাগবে না স্যার চিত্র দেওয়া লাগবে এই চিত্রটা হচ্ছে অ্যানসারের অংশ এই ফিগারটা হচ্ছে অ্যানসারের অংশ আর কি মানে চিত্রটা ইলাস্ট্রেট করতে বলা হয়েছে যে আমাদের এই মাল্টিপ্লেক্সিং টেকনিকটা কিভাবে কাজ করতেছে মানে প্রতিটা ফ্রেম হচ্ছে 4 বাইট করে আছে প্রতিটা ব্লক হচ্ছে 1 বাইট হ্যাঁ প্রতিটা ব্লক একটা বাইট বোঝাচ্ছে হ্যাঁ এবং এখানে আমাদের ইনপুট সাইড আছে 100 বাইটস পার সেকেন্ড স্যার এটা বাইটে রাখতে হবে নাকি বিট দুটো দিয়ে রাখতে হবে কিন্তু বলা আছে একটা ইনপুটে যেটা ইউনিট হচ্ছে বাইট বলে বাইট করে রাখতে মানে একটা ব্লক বাইট বোঝাচ্ছে ফ্রেম সাইড কত জিজ্ঞেস করছি ফ্রেম সাইড হ্যাঁ মানে এখানে 4 বাইট দেওয়া না হ্যাঁ তো এখন 30 মিক্সিং দিকে মেনশন করা না ও ওটা ফ্রেম হচ্ছে 4 বাইট অথবা 32 বিটস ফ্রেমসটা না হ্যাঁ ফ্রেমসটা যে কোনো একটা হলে হবে এখন দুটো মেনশন করা লাগবে ইচ্ছা আপনার যেটা রিলেভেন্ট অ্যানসার হচ্ছে দুটোই দুটোই হচ্ছে রিলেভেন্ট অ্যানসার যে 4 বাইটস অর 32 বিটস দেখেন যে আমাদের এখানে আর্গুমেন্ট বলতে বের করতে যে ডিউরেশন অফ এ ফ্রেম একটা ফ্রেমের ডিউরেশন করতে হবে 1 সেকেন্ডে 100টা ফ্রেম আছে ফ্রেম ডিউরেশন হবে এটা ইনভার্স ফ্রেম রেটের ইনভার্স হ্যাঁ সো ডিউরেশন অফ ফ্রেম ইজ देयरफॉर 1/100 সেকেন্ড বুঝেছে ফ্রেম ডিউরেশন 1/100 সেকেন্ড এখন দেখেন যে আমাদের আউটপুট বিট রেট কত হবে আউটপুট বিট রেট হবে কত প্রতি সেকেন্ডে ফ্রেমের সংখ্যা হচ্ছে 100 এবং প্রতিটা ফ্রেমে 32 বিট আছে প্রতি সেকেন্ডে ফ্রেম সংখ্যা হচ্ছে 100 এবং প্রতিটা ফ্রেম ধারণ করছে 32 বিট তার মানে আমাদের বিট রেট হবে
3200 BPS তো 2200 সেকেন্ড 3200 3200 বিটস পার সেকেন্ড। এটা বিটে গেল আচ্ছা মানে দেখেন যে বিষয়টা এভাবে ক্যালকুলেশন করা যায়। আমরা জানি যে কি আমাদের আউটপুট বিট রেট ইনপুট বিট রেট n টাইমস এটাতে 4 গুণ হবে তাই না? তো ইনপুট বিট রেট কত? 100 বাইট পার সেকেন্ড। মানে যেহেতু 1 বাইট হচ্ছে ইকুয়াল টু 8 বিট, তার মানে আমাদের এখানে কত 800 বিটস পার সেকেন্ড, তাই না? এখন যেহেতু 4টা চ্যানেল তো 800 কে 4 দ্বারা গুণ করলে কত 3200, তাই না? তো 3200 বিটস পার সেকেন্ড বুঝতে পারছো বিষয়টা? বাইরে রাখেন না বিটে কোনো বিট রেট তো বিট রেট মানে বিটের সংখ্যা প্রতি সেকেন্ডে। আচ্ছা আচ্ছা আপনাদের গুগল ক্লাসরুমে কিন্তু এই एग्जांपल মানে স্লাইডটা শেয়ার করেছি আমি অলরেডি, স্লাইডটা শেয়ার করা হয়েছে। আর এর সাথে আমি কিছু বই ব্যবহার করতেছি, টেক্সট বই ব্যবহার করতেছি, সেই টেক্সট গুলো আমি আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, টোটাল 4টা টেক্সট বুক আসলে ফলো করা হচ্ছে। হ্যাঁ আসলে আপনার এই টেক্সট গুলো এই কন্টেন্টটা এটা হচ্ছে লেখা ইংলিশে লেখা